ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে করব রাসায়নিক গণনা WBBSE ক্লাস 10 মাধ্যমিক, অর্থাৎ বাংলা মাধ্যমে যারা ক্লাস 10-এ পড়ো তাদের রাসায়নিক গণনা এই অধ্যায়টার উপরে কমপ্লিট। আজকে আর মাধ্যমিক 2025-এর জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম করবো না। তুমি যারা মাধ্যমিক 2025-এ দেবে তাদের জন্যও থাকছে, কমপ্লিট ওয়ান শট করে দিচ্ছি। এবং ওয়ান শট চ্যাপ্টারটাতে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেনও দেখব, যেগুলো 2025, শুধু 2025 নয়, প্রত্যেকটা সালের জন্য ইম্পর্টেন্ট, তবে 2025-এর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো সলভ করব। তো ভিডিও লেন্দি হবে, আগে থেকেই বলে রাখলাম। ওয়ান শট মানে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়বো, কারণ স্টুডেন্টরা বলছে। আর গত যে লাস্ট চ্যাপ্টারটা আমরা করেছিলাম তাপের ঘটনাসমূহ, তাতে যে বলেছিলাম প্রথম 5 জন যারা কমেন্ট করবে, তো প্রথম 5 জনের মধ্যে একজনই কমেন্ট করেছে, সেটা হচ্ছে আনিসারা লস্কর। তোমার উত্তর একদম ঠিক, তোমার উত্তরটা ঠিকই আছে। তো আমি তো জানি না তুমি কোথা থেকে ওইটা কমেন্ট করেছো, কোন জায়গায় তুমি থাকো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল সেদিনকের ভিডিওটাতে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমার জন্য পেন আলাদা করে পাঠিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, রাসায়নিক গণনা মানে আমরা কেমিক্যাল ক্যালকুলেশন করতে চলেছি, মানে সমস্ত কিছু কেমিক্যাল ব্যাপার স্যাপার এখানে আমরা দেখব। তো প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। একদম বাচ্চাবেলায় পড়েছো, একদম ডিটেলস থেকেই শুরু করছি, ছোট থেকে। যে প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া মানে একটা প্রসেস, অন দ্যাট পার্টিকুলার প্রসেস এক বা একাধিক পদার্থ, একটা পদার্থ হতে পারে আবার অনেক পদার্থও হতে পারে, পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে। মানে ধরো দুজন আছে, তাদের এক বা একাধিক বলেছে, যে যারা বিক্রিয়া করাচ্ছি, যাদের মধ্যে মনে করো এ আর এ বিক্রিয়া করছে, সাপোজ এর ধর্ম আলাদা এর ধর্ম আলাদা, এরা যখন বিক্রিয়া করে এদের দুজনকে তৈরি করলো, এর ধর্ম এদের দুজনের মধ্যে মিল নেই, এর ধর্ম এদের দুজনের মধ্যে মিল নেই, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। এই যে পদ্ধতিটা বা প্রক্রিয়াটা, তাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। ধরো এ এবং বি দুটো রাসায়নিক পদার্থ, তারা দুজনে বিক্রিয়া করে সি আর ডি তৈরি করলো, তখন আমরা এদেরকে কি বলতাম, এই এ আর বি কে বলতাম বিক্রিয়ক। একদম বাচ্চাবেলায় পড়েছো, এদেরকে বলতাম বিক্রিয়ক। আর যেগুলো উৎপন্ন হয় তাদেরকে বলতাম বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, এটা জাত হবে। যারা ইংলিশ মিডিয়ামে দেখছো তারা ভাবতে পারো দিস এ অ্যান্ড বি আর রিঅ্যাক্টরস অর রিঅ্যাক্ট্যান্ট, আর এইগুলো কি প্রোডাক্ট কি তৈরি হচ্ছে। যাই হোক, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ হয়। পরের যেটা, সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলবো। এখন দেখো, একটা প্রসেসকে তুমি যদি লিখতে চাও, তাকে একটা সমীকরণ দিয়ে বোঝাতে হবে যে এই সমীকরণে হয়েছিল। ধরো তুমি ভালো করে পড়াশোনা করছো, তুমি একটা ম্যাপ তৈরি করেছো। ম্যাপ বলতে কি, স্টাডি ম্যাপ, হাউ টু গেট 670 ইন মাধ্যমিক। তো তোমার একটা প্রপার ম্যাপ থাকবে, তুমি সেটা তৈরি করেছো একটা সমীকরণের সাহায্যে, যে এই সময় এই পড়বো, এই সময় পড়বো, রুটিন তৈরি করানো। দ্যাট ইজ অলসো আ রোড ম্যাপ অর স্টাডি ম্যাপ, অর ইউ ক্যান সে দ্যাট সমীকরণ। যে একটা ইকুয়েশন রেডি করেছো, যে এই অনুযায়ী এই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে, এই সময় এই কোয়েশ্চেন সলভ করবো, এই রকম। তো সেই প্রসেসটাকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে রাসায়নিক সমীকরণ। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের, এই যে বিক্রিয়কগুলো আছে আর এই বিক্রিয়াজাত পদার্থগুলো আছে, তাদের পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে, তাদের পরমাণুর যে সংখ্যা তাকে সমান রাখতে হবে, মানে তাদের মধ্যে একটা সমতা বজায় রাখতে হবে। চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। যেমন ধরো, এখানে আমরা উদাহরণ নিয়েছি CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। CaCO3 এইগুলো সব কি চিহ্ন এবং সংকেত। ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হিট দিই, এইটা 3 মানে হচ্ছে তাপ দিচ্ছি, তাপ, তো একার প, তাপ। তাপ দিলে কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড
এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে প্রকাশ, দেখো এখানে পরমাণু সমাতবিধান আছে। সি এ পরমাণু কটা আছে? একটা। সি পরমাণু কটা আছে? একটা। ও পরমাণু কটা আছে? তিনটে। এইখানে দেখো সি এ কটা আছে? একটা। ও কটা আছে? একটা, দুটো, তিনটে। সি কটা আছে? একটা। এই যে সমতা রেখে, পরমাণুর সংখ্যার সমতা বজায় রেখে যে চিহ্ন আর সংকেতের সাহায্যে পুরো পুরো একটা রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে আমরা কি বলবো? রাসায়নিক সমীকরণ। নেক্সট যেটা ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র আমরা জানি যে পৃথিবীর ভর কি? অবিনশ্বর। ভরকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ভৌত বা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পদার্থের রূপান্তর ঘটে মাত্র। যখন একটা পদার্থের ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটে, পদার্থটার রূপান্তর ঘটে, আর কিছুই না। ভরের কোনোরূপ রূপান্তর ঘটেই না। পরিবর্তনের পূর্বে এবং পরিবর্তনের পরে পদার্থের মোট ভর কি থাকে? অপরিবর্তিত থাকে। এখন এইটা হচ্ছে রাসায়নিক রিলেটেড। এইখান থেকেই আরেকটা হয় ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র, যেটা আমরা পড়ব তেজস্ক্রিয়তাতে। তোমরা তেজস্ক্রিয়তাতে পড়বে, বড় হলে পরমাণু অ্যাটমস অ্যান্ড নিউক্লিক ক্লাস 12-এ গিয়ে সেখানে গিয়ে পড়বে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ সর্বদা সমান থাকে। যে কোনো রাসায়নিক ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, শক্তি ভরেতে রূপান্তরিত হয়। এটা বার করেছিল হচ্ছে আমাদের আইনস্টাইন। E = mc স্কোয়ার। অ্যাকচুয়ালি m is proportional to m is proportional to E। এরকমই ছিল, যেখানে E ছিল বাইন্ডিং এনার্জি। যারা ভালো করে পড়েছো তারা জানবে, হয়তো যারা তেজস্ক্রিয়তা হয়ে গেছে তাদের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি ছিল, বন্ধন শক্তি ছিল। যাই হোক, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। ভরের নিত্যতা সূত্র হচ্ছে এইটা। এখন ভরের নিত্যতা সূত্র রাসায়নিক সমীকরণ, রাসায়নিক গণনার ক্ষেত্রে ঠিকঠাক, কিন্তু যখন আমরা নিউক্লিয় বিক্রিয়া যখন দেখবো, আমরা নিউক্লিয়াসের বিভাজন বা সংযোজন, নিউক্লিক প্রসেসের জন্য ভরের নিত্যতা সূত্র কিন্তু ঠিক নয়। সেখানে ভর ও শক্তির তুল্য রূপটা কাজে লাগে। যাই হোক, এখানে দিয়েছে সি এ, যেমন এর ধরো ওজন কত, আণবিক ভরের কথা বলছি আমরা, আণবিক ভর বা আণবিক ওজন। সি এ কত নম্বরে থাকে? 20-তে থাকে। 20-তে থাকলে 20 দুগুণে 2, 40। 40 প্লাস কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 × 3, তার মানে 48, 60, 100 গ্রাম। তার মানে এদের দুজনকে মিলিয়ে কিন্তু 100 গ্রাম হতে হবে, তবেই ভরের সংরক্ষণ সূত্র মিলবে। এটা দেখো 40 প্লাস 16, 56 হলো। এটা হচ্ছে 12 প্লাস 2 × 16, তাহলে এটা হচ্ছে 44 আর এটা হচ্ছে 56। দেখো দুটোকে যোগ করো, যোগ করলে তোমার আসছে হচ্ছে 100 গ্রাম। দুটোকে যোগ করো 100 গ্রাম ভর সংরক্ষিত থাকে, এ থেকে আমরা বোঝা যায়। আর ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে আমাদের রাসায়নিক গণনার ক্ষেত্রে বা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু নিউক্লিয় প্রক্রিয়ার জন্য ভরের সংরক্ষণ সূত্র কিন্তু পুরোপুরিভাবে সঠিক নয়, কারণ সেখানে শক্তি রিলিজ হয়, সেটা দেখেছি আমরা। তো চলো নেক্সট যাই, যে কি আছে এরপরে। চলো নেক্সটে যাই। দেখো এরপরে এই জিনিসগুলো আমাকে জানতে হবে, এই টার্মগুলোকে। গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে, বা গ্যাসের প্রমাণ ঘনত্ব কি? এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে একটা এসটিপি হচ্ছে একটা নির্দিষ্ট 1 লিটার আয়তনের কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। এটা গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। মানে তুমি এসটিপিতে যে কোনো একটা গ্যাস নিলে, সেই গ্যাসের 1 লিটার গ্যাস নিলে, এই 1 লিটার গ্যাসের যত ভর হবে সেটাকে কি বলবো? প্রমাণ ঘনত্ব। এসটিপিতে তুমি 1 লিটার গ্যাস নিলে, 1 লিটার যে কোনো গ্যাস, 1 লিটার ওই গ্যাসটার যতটা ভর হবে, মনে করো যদি 5 গ্রাম হয় তাহলে 5 গ্রাম, যদি 10 গ্রাম হয় তাহলে 10 গ্রাম, কিন্তু 1 লিটার নিতে হবে, সেটাই বলতে থাকবে। এসটিপিতে 1 লিটার আয়তনের কোনো
তাহলে কি পয়েন্ট কি এসটিপিতে কত আয়তনের 1 লিটার আয়তনের কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। নেক্সট যেটা দেয় অনেক, আচ্ছা এর একক তাহলে কি হবে, গ্রামে প্রকাশিত ভর কত আয়তনের মধ্যে, 1 লিটার আয়তনের, 1 লিটার আয়তনের ভর এত গ্রাম, তাহলে একক কি হবে, গ্রাম পার লিটার, সেজন্য এর একক কি হয়, গ্রাম পার লিটার। এরপর অনেক সময় দেয় গ্যাসের পরম ঘনত্ব কি। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত, 0.089 গ্রাম। ভেরি 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 ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগবে। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত, 0.089 গ্রাম, মানে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত, এইটা। তাহলে H2 গ্যাসের তুমি এখানে লিখতে পারো নোট, H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত, 0.089 গ্রাম পার লিটার, কারণ একক টু গ্রাম পার লিটার, ওটা তো 1 লিটারের ভর। নেক্সট যেটা দেখ অনেক সময় দিতে পারে গ্যাসের পরম ঘনত্ব কি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, এটা নিতে হবে কি পয়েন্ট। 1 লিটার আয়তনের কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ওই গ্যাসের পরম ঘনত্ব বলে। পার্থক্য সেরকম কিছু নেই, একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, কিন্তু এখানে এসটিপিতে, এরও একক কি, গ্রাম পার লিটার। নেক্সট দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্যাসের বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি, একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একটি নির্দিষ্ট আয়তনের গ্যাস একই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই গ্যাসের কি বলবো, বাষ্প ঘনত্ব বলবো। মানে কি, বাষ্প ঘনত্ব মানে হচ্ছে একে ডি দিয়ে লেখা হয়, মনে করো তুমি একটা গ্যাস নিয়েছো, যে কোনো গ্যাস, কোনো গ্যাসের ভি আয়তনের ভর, আমি ধরলাম ভি আয়তন, H2 গ্যাসের ভি আয়তনের ভর কত গুণ ভারী বেরোচ্ছে। ভি আয়তন কোনো গ্যাসের ভর কত, আমি ধরুন ভি আয়তন বাদ দিয়ে দাও, 4 লিটার, 4 লিটার কোনো গ্যাসের ভর কত বাই 4 লিটার হাইড্রোজেনের ভর কত, সেটাকেই আমরা কি বলবো, বাষ্প ঘনত্ব। মানে হাইড্রোজেনের ভরের তুলনায় কত গুণ বেশি একটা নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে একই চাপ ও উষ্ণতায়, হাইড্রোজেন হলো চাপ থাকবে, ওই গ্যাসেরও তাই চাপ থাকবে, উষ্ণতা থাকবে, একই চাপ ও উষ্ণতায়, দুজনের ক্ষেত্রে চাপ ও উষ্ণতা একই থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে দেখো এটা একটা তুলনামূলক সংখ্যা, এমনিও দেখতে পাচ্ছ ভর আর ভর একক কেটে যাবে, সমজাতীয় রাশি, তার মানে বাষ্প ঘনত্ব কি একটি একক বিহীন, অর্থাৎ একক বিহীন হলে কি হয়, মাত্রাহীন রাশি, এটা জানতে পারলাম। তাহলে বাষ্প ঘনত্ব প্রমাণ ঘনত্ব কি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর কত, সেটাই হচ্ছে প্রমাণ ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি, বাষ্প ঘনত্ব হচ্ছে কোনো গ্যাসের ভি আয়তন কোনো গ্যাসের ভর, এটাকে আরো ভালো করে লিখতে পারো, ভি আয়তন কোনো গ্যাসের ভর বাই ভি আয়তন H2 গ্যাসের ভর কত, এইটা ওর অনুপাতটাকে বলবো, এই ছিল। এরপর এই যে আণবিক ভর কি, গ্রাম আণবিক ভর, এখানে আণবিক ভরটাকে গ্রাম দিয়ে লিখবো আমরা। কোনো একটা পদার্থের, যৌগ হতে পারে মৌল হতে পারে, তার গ্রামে প্রকাশিত ভরটাকেই আমরা কি বলবো, গ্রাম আণবিক ভর। এই আণবিক ভর বা গ্রাম আণবিক ভর এখানে
আর যদি মোলার ভর বলে গ্রাম আণবিক ভর, যার একক হবে হচ্ছে গ্রাম, এখানে আণবিক ভরটাকে আমরা গ্রাম দিয়েই লিখব। মোলার ভরটা কি হয়? গ্রাম পার মোল, যখনই মোলার বলবে গ্রাম পার মোল করে দেবে, তাহলেই হবে। এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড, যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও গ্যাসের আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? M সমান 2D, সেটা আমরা প্রমাণ করব। গ্যাসের আণবিক ভরকে আমরা ক্যাপিটাল M দিয়ে দেখি। চলো সেটা দেখি, বোর্ডটা রাফ করছি। দেখো আবারও বলছি, খাতা পেন নিয়ে বসো, তুমি নোটস বানাও। তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার রাসায়নিক গণনার পিওর কনসেপ্ট, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিছু নেই, সোজা জিনিস, তোমায় খালি একটু বুঝতে হবে, খালি এই জায়গায় একটু স্টোর করা। স্টোর করার পরে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, একটু কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতাম, রয়ে যাবে। চলো দেখি এরপরে কি আছে। দেখো, আচ্ছা এই কোশ্চেনটা করার আগে একটা কোশ্চেন বলি, এখানে খুব মানে দেয় অনেক সময়, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না কেন? চাপ আর উষ্ণতার উপর নির্ভর করবে না কেন? দেখো আমি তো আর এখানে দেখাতে পারবো না, আমি তোমাকে বলে দিচ্ছি কারণটা কি। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব কেন চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না? ধরো তুমি একটা পরীক্ষাধীন গ্যাস নিচ্ছ, মানে তুমি একটা গ্যাস নিয়েছো, তার সঙ্গে তুমি কাকে কম্পেয়ার করবে? তাকে কম্পেয়ার করবে কার সঙ্গে? হাইড্রোজেনের সঙ্গে। এখন যদি তুমি চাপ আর উষ্ণতা বাড়াও বা কমাও, এই গ্যাসেরও আয়তন বৃদ্ধি নয়তো হ্রাস পাবে। এই হ্রাস, গ্যাসের আয়তনের যে হ্রাস বৃদ্ধি, এইটা হচ্ছে সমানুপাত হয়, যার ফলে বাষ্প ঘনত্ব কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না। কি না, যে গ্যাসটা আর হাইড্রোজেন গ্যাসটা নিচ্ছ, এই গ্যাসটার সঙ্গেই তো হাইড্রোজেন গ্যাসকে কম্পেয়ার করতে হবে। যখনই এদের উষ্ণতা ও চাপ হ্রাস বা বৃদ্ধি করবে, এদের তো আয়তনেরও হ্রাস বৃদ্ধি ঘটবে, সেই হ্রাস বৃদ্ধিটা পরস্পরের সমানুপাতিক হয়, যার জন্য ওটা ওর উপর নির্ভর করে না। এখন নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর বোর্ড 2025। গ্যাসের বাষ্প ঘনত্ব, এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়, আর আণবিক ভর এটাকে এম দিয়ে ডিনোট করা হয়। এদের মধ্যে সম্পর্ক কি তোমাকে স্থাপন করতে হবে ফর 3 মার্কস কোয়েশ্চেন। এখন দেখো, আমরা জানি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি সমান, বাষ্প ঘনত্ব কি ছিল? ধরো আমি যে গ্যাসটা নিচ্ছি সেটা ভি আয়তনের, তাহলে ভি লিটার কোনো গ্যাসের ভর বাই ওই একই আয়তনে নিতে হবে হাইড্রোজেন গ্যাসটাকে। ভি লিটার H2 গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর কিসে? সমচাপ ও উষ্ণতায়, তুমি ব্র্যাকেটে লিখে রাখো সমচাপ ও উষ্ণতায়। যদি এটা না লেখো কেটে দেবে স্যার, পরীক্ষক তোমার এক্সামিনার তোমার কেটে দেবে, কারণ এটা কি পয়েন্ট তোমাকে লিখতেই হবে। তাহলে দেখো, এখন এটা আমরা জানতাম বাষ্প ঘনত্ব থেকে, যে সম আয়তন গ্যাসের ভর বাই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এখানে সম আয়তনের জায়গায় আমি আয়তনটা ধরে নিয়েছি ভি লিটার। এখন অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী কোনো গ্যাসের ভি আয়তনে, মানে ভি লিটার হতে পারে, ভি সেমি কিউব হতে পারে, যা হতে পারে, ভি আয়তনে অণুর সংখ্যা n হলে ভি আয়তন
H2 গ্যাসে অণুর সংখ্যা n হবে। পড়েছো অ্যাভোগাড্রোর সূত্র। সমচাপ, একই চাপ ও একই উষ্ণতায় গ্যাসের আয়তন তার অণুর সংখ্যার কি হয় সমানুপাতিক। তাহলে ভি আয়তনে ভি লিটারে যদি n সংখ্যক অণু থাকে ভি লিটার গ্যাসে, তাহলে ভি লিটার H2 তেও কত থাকবে n সংখ্যকই থাকবে। তাহলে এইটাকে একটুখানি লিখবো আমরা, কোনো গ্যাসের, এটা দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, তাহলে কি বলতো এরকম লিখে করলে একদম পুরো তোমার তৈরি হয়ে গেল। বাষ্প ঘনত্ব ডি সমান গ্যাসের n সংখ্যক অণুর ভর বাই H2 গ্যাসের n সংখ্যক অণুর ভর। লিখতে পারবো না? লিখতে পারবো। গ্যাসের গ্যাসের আয়তন কত ভি, ভি এর ভর ছিল তুমি লিখেছিলে, ভি আয়তনের মধ্যে কত অণু আছে n সংখ্যক, তাহলে তুমি এরকমও ঘুরিয়ে লিখতে পারি যে n সংখ্যক অণুর ভর, তাই না? সেটাই লিখেছি যে গ্যাসের n সংখ্যক অণুর ভর, H2 গ্যাসের n সংখ্যক অণুর ভর। কেন দুজনেই n হবে? কারণ দুজনের আয়তন সেম আর চাপ ও উষ্ণতা একই ছিল। এইখান থেকে আমি কি এটা লিখতে পারবো, এখানেও n আছে এখানেও n আছে, তার মানে একটা অণুর ভরে তৈরিও তো লিখতে পারবো, n কেটে গেলে এরকমও তো ভাবতে পারো যে গ্যাসের একটি অণুর ভর বাই H2 গ্যাসের একটি অণুর ভর। অণুর সংখ্যা তো সেম, তাহলে একটা দিয়েও তো লিখতে পারবো। এখান থেকে গ্যাসের একটি অণুর ভর, দেখো H2 গ্যাসের, H2 মানে কি একটা অণু, একটা অণু H2 এর মধ্যে কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে। আমি কি আমি এটা লিখতে পারবো H2 গ্যাসের দুটি পরমাণুর ভর। আমি তো গ্যাসটা জানিনি কটা অণু আছে পরমাণু আছে, কিন্তু H2 গ্যাসের জানি। H2 গ্যাসটার মধ্যে কত পরমাণু আছে? একটা অণু, এক অণু H2 এর মধ্যে কটা পরমাণু? দুটো, সেটা লিখেছি। লেখার পরের লাইনে দেখো, এইখানে আমি লিখতে পারবো গ্যাসের একটি অণুর ভর বাই 2 গুণিতক H2 গ্যাসের একটি পরমাণুর ভর। স্যার একই তো ব্যাপার, দুটো পরমাণুকে আমি ভেঙে 2 গুণিতক 1 লিখেছি, লিখতে পারবো। এখন দেখো এই জিনিসটাই আমার ছিল না আণবিক ভর, কোনো গ্যাসের আণবিক ভর। তার মানে আমি এইখানটাতেই দেখাচ্ছি, দেখো তোমরা এখানটা দেখো, আমার কাছে বোর্ডে জায়গা নেই। তাহলে বাষ্প ঘনত্ব কোনো গ্যাসের, তোমরা লিখবে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি সমান হাফ ইন্টু, এটা কি, এটাকে তো হাফ ইন্টু এটা লিখতে পারবো, এইটা মানে কি গ্যাসটির আণবিক ভর। m, তার মানে d সমান m বাই 2, সো n ইজ ইকুয়াল টু 2d। স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট। পুরো দেখো আমি ভেঙে ভেঙে করেছি, n সংখ্যক অণুর ভর, তারপর একটা অণু H2 গ্যাসের মধ্যে, এক অণু H2 এর মধ্যে কটা? দুটো পরমাণু, সেটা লিখেছি। দুটো পরমাণু মানে কি 2 ইন্টু একটি পরমাণুর ভর, কারণ আমাকে এখানে একটা পরমাণুর ভর আনতে হবে, তবেই তো এখানে একটা অণুর ভর বাই একটা পরমাণু, হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর, সেটাই কি হবে আণবিক ভর। সেই জন্যে ভেঙেছি, আর এখানে হাফ ছিল দিলাম। এই ছিল হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর বোর্ড, মাধ্যমিকের জন্যে
2025 সালে। খুব ইম্পর্টেন্ট এবার, এটা আসতেই পারে, থিওরিটিক্যাল দিয়ে দিতে পারে। এইটাকে ইউজ করে আমরা নিউমেরিক্যালসও সলভ করব। চলো নেক্সট দেখা যাক এরপর কি আছে। এরপরে আমরা কি আণবিক ভর বার করা শিখব, শতাংশ বার করব, আর নিউমেরিক্যালস আছে ওই দিয়ে ক্যালকুলেশনস। চলো দেখি এরপরে কি আছে। দেখো, যে কোনো একটা যৌগের আমরা আণবিক ভর কি করে বার করব। মনে করো আছে তোমার CO2টা কার কার সহযোগে তৈরি? কার্বন, অক্সিজেন। এইখানে আণবিক ভর নেওয়ার জন্য তোমাকে প্রত্যেকটা মৌলের এলিমেন্টের স্ট্যান্ড পজিশন তোমাকে জানতে হবে, কত নম্বরে আছে। যে যত নম্বরে থাকবে তাকে 2 দিয়ে গুণ করে দেবে। যেমন কার্বন 6 নম্বরে আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন তারপরে 6 নম্বরে আছে মানে 12। কটা আছে? একটা। প্লাস অক্সিজেন কটা আছে? 2টো আছে, 2 দিয়ে গুণ হবে। অক্সিজেন কত নম্বরে আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8 নম্বরে। তার মানে 8 দুগুণে 16। এইখান থেকে এদেরকে যোগ করবো, 44 আসবে গ্রাম। এটাই হচ্ছে এর আণবিক ভর। হয়েছে? এখন স্যার যদি কোনো মৌল ইভেনে থাকে তাকে ডবল করে দেবে, আর যদি ইভেনে না থাকে অড নাম্বারে থাকে, যেমন ধরো সোডিয়াম 11 নম্বরে আছে, একে ডবল করে 1 যোগ করবে। যারা ইভেনে থাকবে তাদেরকে ডবল করে দেবে, তাহলেই হবে। আর যারা ইভেনে থাকবে না, অডে থাকবে, তাদেরকে ডবল করে 1 যোগ করতে হয়, নিয়ম এটা। আর হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের পারমাণু ক্রমাঙ্ক 1 মানে ওর 1 হয়েছে। এইভাবে তোমাকে বার করতে হয়। এবার দেখো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম। এর মধ্যে কার্বন ক গ্রাম আছে স্যার? 12 গ্রাম। অক্সিজেন কত আছে স্যার? 32 গ্রাম। তার মানে তুমি এটা বলতে পারো 44 গ্রাম CO2 এর মধ্যে কার্বন আছে 12 গ্রাম। বলতেই পারি। সিমিলারলি বলতে পারি 44 গ্রাম CO2 এর মধ্যে 32 গ্রাম কি আছে? অক্সিজেন। তাহলে 1 গ্রামে স্যার কত থাকবে? 12/44। তাহলে স্যার 100 গ্রামে কত থাকবে? 12 × 100/44, যেটা আসবে তোমার অত পার্সেন্টেজে চলে এলো। 100তে কত সেটা বার করাই কি পার্সেন্টেজ। তাই তোমাকে যদি বলে কার্বন ডাই অক্সাইডে কার্বনের পার্সেন্টেজ কত গ্রাম, বা কত শতাংশ কার্বন উপস্থিত থাকে, 44 গ্রামে থাকে এত, 1-এ থাকে এত, 100তে কত, এরকম কোশ্চেন তোমাকে দিতে পারে। যেমন ধরো তোমার ফেমাস কোয়েশ্চেন থাকে এটা, যে CaCO3-তে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম কত শতাংশ থাকে? স্যার ক্যালসিয়াম কত থাকে? 40। সি কত? 12। এখানে কত? 3 × 16। তারপর টোটালটা কত দাঁড়াচ্ছে? 100 গ্রাম। ও বাবা, এটা 100 গ্রামই এসে গেছে পুরো। তাহলে 100 গ্রামে কত আছে? 40। তো 40% থাকবে। কার্বন কত থাকবে? 12%। অক্সিজেন কত থাকবে? 48%। এটা 100তে এসে গেছে তাই। যদি না 100তে থাকে, অত গ্রামে এত, 1-এ কত, 100-এ কত। বুঝেছো না? বুঝুন। একদম ইজি। টোটালটা বার করব, টোটালে কত, 1-এ কত, 100-এ কত, শতাংশতে বেরিয়ে যাবে। একটা শর্ট কোয়েশ্চেন দেয়। চলো নেক্সট দেখি, বোর্ড রাফ করছি। নেক্সট আমরা কিছু বেসিক জিনিস আমরা পড়বো, যেগুলো বাচ্চাবেলায় পড়েছি আমরা লাইনে। এখানে আরেকটু ডিটেলসে জেনে নিতে হবে, কারণ নিউমেরিক্যালস এখানে সলভ করতে হবে। CO2 নিয়েই উদাহরণ নাও। CO2 এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এর পাশে কিছু নেই মানে 1 আছে। এইটা মানে হচ্ছে 80 CO2, তাই তো?
এখানে একটি আর বলবো না, এর পাশে যেটা থাকবে তত এন এ সংখ্যক। এন এ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। কোথায় লিখবো? এখানে লিখি। এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নম্বর। যার ভ্যালু আমরা জানি 6.022 ইন্টু 10⁻²২। এটা আমরা জানি। সবসময় এত বড় সংখ্যা লিখবো বলো না, 1 2 3 4 5 6 7 8 9 10টা 10টা লেটার লিখতে হবে, তার থেকে দুটো লেটার লিখে দাও এনে সুবিধে। যারা নিট অ্যাসপিরেন্ট তারা তো বুঝতেই পারছো, ইন ফিউচার তারা নিট অ্যাপিয়ার করবে, তাদের জন্য স্যার এগুলো টাইম বাঁচায় তোমার অনেক। যাই হোক, এইটা মানে হচ্ছে আমরা বলতে পারবো এন এ সংখ্যক CO2 অণু। ভালো করে দেখবে এইখানটাতে যা খেলার খেলা, যা মার প্যাঁচ সব এই জায়গাটাতে হবে। CO2 মানে কি? এর পাশে কিছু নেই মানে 1 আছে, এটাকেই আমরা বলতে পারি এন এ সংখ্যক CO2 অণু। ইনফ্যাক্ট এটাও বলতে পারি 1 মোল CO2 অণু। কি? 1 মোল CO2 অণু লিখতে হবে। 1 মোল CO2, গ্যাস হলে গ্যাস, যৌগ হলে যৌগ, পদার্থ হলে পদার্থ। 1 মোল, এইখানে যত থাকে সেটাই হচ্ছে মোল সংখ্যা। সমাজ মে আয়া? এখন এই CO2 কে যদি ভাঙলে কি পাবো? একটি কার্বন পরমাণু আর দুটি অক্সিজেন পরমাণু। তার মানে কি পেলাম? 1 মোল CO2 মানে কত সংখ্যক অণু? এত। আরে এইটা মানেই তো এইটা। কৃষ্ণ, গোপাল, ননি, কানাই, সব নামগুলো আলাদা। পার্সন ইজ ওয়ান, বাট দ্য ভ্যারাইটি ইজ ডিফারেন্ট। এগো সেরা CO2 এন এ সংখ্যক CO2 অণু। এখানে কিছু নেই বলে, যদি 2 থাকতো তাহলে কত লিখতুম? 2 Na সংখ্যক CO2 অণু। তখন এখানে কত হতো? 2 মোল। তার মানে 1 মোল CO2 মানে কত? 1 মোল CO2 মানে Na সংখ্যক CO2 অণু। কত? এবার দেখো এই CO2 এর ভর কত হয়? আণবিক ভর m কত? 12 প্লাস 2 ইন্টু 16, 44 গ্রাম। আচ্ছা, তার মানে 1 মোল CO2 ভর কত? 44 গ্রাম। বা Na সংখ্যক অণুর ভর কত? 44 গ্রাম। বা 44 গ্রাম CO2, 44 গ্রাম CO2 তে কত সংখ্যক অণু থাকে? Na সংখ্যক। 44 গ্রাম CO2 মানে কত মোল? 1 মোল। বুঝেছ? কৃষ্ণ, এ কানাই, এ গোপাল। আবার এসটিপিতে 1 মোল যে কোনো, এখানে CO2 বলে CO2, 1 মোল যে কোনো গ্যাসের, 1 মোল CO2 গ্যাসের ভর, গ্যাসের আয়তন 22.4 লিটার। অনেক জায়গায় সেমি কিউবেল থাকে, 22400 সেমি কিউব, বিকজ 1 লিটার ইজ ইকুয়াল টু 10 কিউব সেমি কিউব। একে 10 কিউব দিয়ে গুণ করো, পয়েন্টটা উঠে গিয়ে আর দুটো শূন্য করবে। তার মানে কি পেলাম? Na সংখ্যক মানে 1 মোল CO2 তে কত সংখ্যক অণু? এত সংখ্যক। বা 44 গ্রাম CO2 তে অণু সংখ্যা কত? এত। বা 44 গ্রাম CO2 আয়তন এসটিপি তে 22.4 লিটার। বা 1 মোল CO2 এসটিপি তে আয়তন 22.4 লিটার। বা Na সংখ্যক CO2 অণুর এসটিপি তে আয়তন 22.4 লিটার। এ সমান এ, 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 এ সমান এ। এটাই হচ্ছে মজা।
একে যে বুঝে গেছো রাসায়নিক গণনা তার হয়ে গেছে। শুধু এইটুকুনি জিনিস বুঝেছো না বুঝুনি, এইটা মানেই এইটা, এইটা মানেই এইটা। আরে বিশ্বকাপ খেলা দেখেছো তো, এ ওর সঙ্গে খেলবে, ও এর সঙ্গে খেলবে, এ ওর সঙ্গে খেলবে, ও এর সঙ্গে খেলবে, এরকম ভাবে হয় না। এ মানেই এ একবার এর সঙ্গে খেলবে, এ একবার এর সঙ্গে খেলবে, এ মানেই 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 কথা। এইটাকে ইউজ করে আমরা অঙ্ক করব। চলো অঙ্ক দেখা যাক ইউজ করে কি করে করতে হয়। আর একটা বিশুদ্ধতার ব্যাপার আছে, শুদ্ধ বিশুদ্ধ, সেটা যখন অঙ্ক নেবো একটা অঙ্ক নিয়ে বুঝিয়ে দিলেই তোমার হবে। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় না, সবটাই বিশুদ্ধ নিয়ে হয়, বিশুদ্ধর সঙ্গে বিশুদ্ধ বিক্রিয়া করে। তুমি যদি তার মনে করো তুমি কিছু অবিশুদ্ধ দিলে, সেই অবিশুদ্ধটা কাজ করবে না। যা কিছু বিক্রিয়াটা হবে বিশুদ্ধর মধ্যেই বিক্রিয়া হবে। এবার তোমার সেই অনুযায়ী কত, পুরো তো বিশুদ্ধ পাবে না, তুমি কিছু অশুদ্ধি মিশে থাকবে, সেই অশুদ্ধিটার মধ্যে কত বিশুদ্ধ আছে সেটা বিক্রিয়া করে। এইটুকুনি কনসেপ্ট দরকার। চলো দেখা যাক কোশ্চেন নিই, তারপরে বোঝা যাবে। দেখো প্রথম কোশ্চেন, 10 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে। এখন তোমাকে জানতে হবে চুনা পাথর মানে কি। চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। CO3 কে আমি উত্তপ্ত করলাম মানে তাপ দিলাম, সে কিসে ভাঙবে, চুন পাওয়া যাবে। মানে চুন মানে এখানে ক্যালসিয়াম অক্সাইড, CaO তৈরি হবেই। বাকি কি পড়ে আছে দেখো, এখানে CaO হয়ে যাচ্ছে, তাহলে CO2 গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এখন তুমি প্রথম কাজ এর আণবিক ভর বার করো। এর আণবিক ভর কত, Ca মানে 40 প্লাস 12 প্লাস 3 ইন্টু অক্সিজেন হচ্ছে 16। তাহলে তুমি এখানে গ্রাম দেবে, আর এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে পুরোটাকে তত দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে এলো তোমার 100 গ্রাম চুন পাওয়া যাবে বলেছে এইটা, তার মানে 40 প্লাস 16 56 গ্রাম। কার্বন ডাই অক্সাইড আমরা জানি 12 প্লাস 2 ইন্টু 16 44 গ্রাম। দেখো মিলছে, ভর সংরক্ষিত। তাহলে দেখো 100 গ্রাম CO3 কে পোড়ালে কত গ্রাম চুন পাওয়া যায়, এত। একে কত, 10-এ কত, কত দেখেই বুঝতে পারছো, 10 দিয়ে ভাগ করলে হবে 5.6। 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করে, তুমি তো এখান থেকে দেখতে পাচ্ছ 100-তে এত হয়, তোমাকে দিয়েছে 10 গ্রাম, তাহলে 10 গ্রামে বার করতে হবে। চুন পাওয়া যায় 56 গ্রাম। তাহলে 1 গ্রামে কত হবে, আমি এখানে এখন ড্যাশ টেনে দিচ্ছি, 56/100। 10 গ্রামে কত হবে, 56/100 ইন্টু 10 গ্রাম। দেখো এইখানে গ্রাম আর এইখানেও গ্রাম আছে, গ্রাম গ্রাম কেটে যাবে, এখানে গ্রাম লিখবে না, লাস্টে গিয়ে গ্রাম লিখবে, কারণ এখানে আবার গ্রাম উঠবে। এখান থেকে 10 শূন্য মরে গেল, 5.6 গ্রাম। এখন তোমাকে বলতে পারে, দেখো এইখানে কোশ্চেন ঘোরাতেও পারে, এটা কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, গ্যাস হয়ে বেরিয়ে যাবে, তাই তার আয়তন তো ভর তো হ্রাস পেয়ে যাবে, এটা তো বেরিয়ে যাবে, থাকবে না। 100 গ্রাম পোড়ালে কত ভর কত হ্রাস পায়, এত। একে কত, 10 গ্রামে কত ভর হ্রাস পাবে। 100 গ্রাম যখন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করবে, কার্বন ডাই অক্সাইড তো বেরিয়ে চলে যাবে, তাই তার ভরটা তো কমে যাবে, তুমি কত ভর পাচ্ছ, এত হয়ে যাবে। এ তো বেরিয়ে চলে যাবে গো ভাই, এ তো গ্যাস, এ বলবে টাটা বাই বাই আমি চললুম, উড়ে পালিয়ে যাবে। তাহলে এইটা তোমার ভর কমে যাচ্ছে, কততে, 100-তে কমছে 44 গ্রাম। তাহলে একে কত হ্রাস পেল, 10-এ কত হ্রাস পেল, এরকম একটা হয়। এখন তোমাকে এরকমও বলতে পারে যে 10 গ্রাম চুনা পাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যায় এবং উৎপন্ন চুনের আয়তন কত STP-তে।
5.6 গ্রামের আয়তন কত তোমাকে বার করতে হবে। তুমি কি জানো? এটা তো 1 মোল, তাহলে 56 গ্রামের আয়তন কত হয়? 56 গ্রাম CuSO3 এর আয়তন হয় এসটিপিতে 22.4 লিটার। তাহলে 1 গ্রামে কত? 22.4 বাই 56। আর 5.6 গ্রামে কত? 22.4 বাই 56 ইন্টু 5.6, কেটে কুটে গিয়ে এখানে 10 পড়ে থাকবে, তার মানে 2.24 লিটার। উৎপন্ন চুনের আয়তন কত হলো? 2.24 লিটার। এরকমও কোশ্চেন দিতে পারে, উৎপন্ন চুনে অণুর সংখ্যা কত? 56 গ্রামে কত হবে? তো 1 মোল গো ভাই, 1 মোলে কত থাকে? এনে সংখ্যক, তাহলে 56 গ্রামে কত হবে? এনে সংখ্যক। এত গ্রামে কত? 56তে হয় 6.022 ইন্টু 10⁻22। 5.6 কত হবে? অঙ্ক ওটা হবে 6.022 ইন্টু 10⁻21। ঘুরিয়ে ফিরিয়ে সেই নাক দেখাবে তোমাকে, খালি তোমাকে এইটার সঙ্গে সেটাই কম্পেয়ার করা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন, 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে? বলে তোমাকে ম্যাগনেসিয়ামের বলে দিয়েছে আণবিক ভর, আর অক্সিজেনের আণবিক ভর বলে দিয়েছে। কাকে উত্তপ্ত, কাকে করছো? ম্যাগনেসিয়াম, সঙ্গে কে? অক্সিজেন। তৈরি কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। দেখো ব্যালেন্স হচ্ছে না, তাহলে এখানে 2 mg দাও আর এখানে 2 দিয়ে দাও, তাহলে দেখো অক্সিজেন দুটো মিলে যাচ্ছে, Mg দুটো মিলে যাচ্ছে। এখন এখান থেকে 2 ইন্টু, কারণ দুটো আছে, Mg কত? 24, তার মানে 48 গ্রাম। কি পরিমাণ অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে কি পরিমাণ? আচ্ছা বার করতে হবে আমাকে এইটার জন্য 2 ইন্টু Mg কত? 24, অক্সিজেন কত? 16, তার মানে এটা হচ্ছে 40 দুগুণে 80 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে দহন করলে কত লাগে? কত উৎপন্ন হয়? 80 গ্রাম। তাহলে 48 গ্রামে উৎপন্ন হয় কত? 80 গ্রাম। একে কত? আমি আর লিখলাম না, 72 গ্রামে তোমাকে বার করতে বলেছে। 72 গ্রামে কত? 80 ইন্টু 72 বাই 48, তার মানে তোমার হবে হচ্ছে 6 12 72, 4 12 48, এটা দিয়ে কেটে যাবে 20, 120 গ্রাম। এখান থেকে আর কি কোশ্চেন নিতে পারে? এখান থেকে তোমাকে বলবে উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইডে কত সংখ্যক অণু থাকে। দেখো এটা 2 গ্রাম, 2 গ্রাম মানে 2 মোল, 1 মোলে থাকে কত? 6.022, তার মানে 80 গ্রাম, সরি এখানে বলছি 80 গ্রামে কত থাকবে? 80 গ্রাম মানে কত? কত এইটা দেখো না, 2 মোল, 1 মোলে কত থাকে? এনে সংখ্যক, তাহলে 2 মোলে কত থাকবে? 2 ইন্টু এনে সংখ্যক। 1 গ্রামে কত হবে? 2 ইন্টু Na বাই 80, তাহলে কত বেরিয়েছে? 120 গ্রাম। 120 গ্রামে কত? 2 ইন্টু Na ইন্টু 120 বাই 80। চলো আচ্ছা 40 দিয়ে কেটে দাও, 2 3, 2 দিয়ে 2 বললো 3 Na সংখ্যক, তুমি লিখে দাও 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻22। তুমি হলে এখানে এনে লিখে যাবে, দরকার নেই লিখে দিয়ে লাস্টে লেখো না, আমরা জানি এনে সমান কত। এবার এটাকে তুমি গুণ করে দাও 18.066 ইন্টু 10⁻22। বুঝেছো কি না বলো? দেখো এটা 2 মোল, আরে ভাই 1 মোলে কত থাকে? এনে সংখ্যক, তাহলে এখানে 2 মোলে কত থাকবে? 2 Na। 2 মোল মানেই কত? এখানে কত বেরিয়েছে? 80 গ্রাম, তাহলে আমি 80 গ্রামে লিখে দেবো। 80 গ্রামে কত? এত কত। বলবে তোমাকে উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড কত মোল। ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কত? তুমি বার কর নাও, এখানে কত হয়েছে? 2 মোল মানে কত?
80 গ্রাম মানে হচ্ছে তোমার, তুমি এখান থেকে দেখতে পাবে 80 গ্রাম সমান কত, 2 মোল। তাহলে 1 গ্রাম মানে কত, 2/80 মোল। 120 গ্রাম মানে কত, 2 ইন্টু 120 ইন্টু বাই 80, 2 3 2 2 3 মোল। हो गया। কি দেবে দিক না, তোমাকে কি বলতে পারে, উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইডের এসটিপিতে আয়তন কত। চলো এখানে বলো 80 গ্রামের আয়তন কত হবে, 1 মোলের আয়তন কত হয়, এখান থেকে তো করতে হতে হবে। 1 মোলের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে এখানে আছে কত, 2 মোল। তুমি এরকম ভাবে করতে পারো যে 80 গ্রাম তার আয়তন 2 ইন্টু 22.4 লিটার, একে কত, 2 ইন্টু 22.4 বাই 80। 120 গ্রামে কত, 2 ইন্টু 22.4 বাই 80 ইন্টু 120। চলো 3 2 2 কত হলো, 67.2 লিটার। হিসেব তো তাই। 1 মোল মানে কত লিটার, 22.4 লিটার। 3 মোলে কত, যদি মোল বার করো না তাহলে তো এখান দিয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এরকম ভাবেও ভাবতে পারো। আর কি দিতে পারে ভাই, আর তো কিছু দেবে না। দেখো তোমার 4টে জিনিস হয়, 4টে জিনিসই আমরা আলাদা আলাদা করে বার করে ফেলেছি। তোমার কাজ হচ্ছে এইখানে বার করা, তারপর কম্পেয়ার করা সবার সঙ্গে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে, স্টিম মানে কি, জল, ফেরাসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। মানে কি, এফির সঙ্গে তুমি H2O কে যোগ করবে, অ্যাজ এ রেজাল্ট তোমার তৈরি হবে ফেরাসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। ফেরাসোফেরিক অক্সাইডের সংকেত কি হয়, ফেরাসোফেরিক মানে Fe3O4, এটা হয়, প্লাস হাইড্রোজেন গ্যাস। ভেরি গুড। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত, 8 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম লোহা লাগবে। তার মানে খেলায় একে নিয়ে আর একে নিয়ে, এর মোলকে নিয়ে আর এর ভরকে নিয়ে। ভর তোমাকে সবার বার করতে হবে। প্রথমে ইকুয়েশনের সমতা বিধান করো। দেখো Fe আছে এখানে 3, তার মানে 3টে দিতেই হবে। H2 তো আছে, ও কটা আছে, 4টে আছে, ও 4টে আছে মানে এখানে 4 দিতেই হবে। তাহলে 4 মিলে গেল, এখানে 8টা হয়েছে, এখানে 2টো আছে, তার মানে 4টে দিতে হবে। তাহলে দেখো 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, এখানে 4 দুগুণে 8, আর এখানে 4 1 4, 4 1 4 আছে, 3, আর এখানে Fe3 মিলে গেছে। তাহলে এর ভর কত, 3 ইন্টু 56 ইজ ইকুয়াল টু 3 6 18, হাতে রইল 1, 3 5 15 16, 168 ग्राम। कितना मोल है देखो का, 4 মোল है। বলেছিলাম না পাশের গুলোই মোল সংখ্যা, তুমি এখানে বলতে পারতে 3 মোল, তাহলে এখানে 4 মোল হাইড্রোজেন আছে। তাহলে 4 মোল হাইড্রোজেন, 4 মোলের জন্য কত লাগছে, 168 গ্রাম। 1 মোলে কত, 8 মোলে কত, 2 দিয়ে কেটে গেল, আর 2 গুণে 16, হাতে রইল 1, 32 থেকে 33, এত গ্রাম। हो गया অঙ্ক, এত সোজা। এখন তোমাকে এরকম বলতে পারতো যে অন্য কোশ্চেন ঘুরিয়ে দিতে পারতো যে 8 মোল হাইড্রোজেনের এতে এসটিপিতে আয়তন কত, দেবে না অত সোজা, কত এ হতে পারতো, এটা ঘুরিয়ে দিতে পারতো যে 8 মোলের বদলে এত গ্রাম, গ্রাম বললে গ্রাম দিয়ে নিয়ে চলে আসতো। এত ইজি কোয়েশ্চেন। আমি বারবার বলছি এর পাশে যেটা থাকে সেটাই হচ্ছে মোল সংখ্যা, আর সেটাই হচ্ছে অণুর সংখ্যা। এখানে 4 অণু হাইড্রোজেন আছে, কটা পরমাণু আছে, 8টা পরমাণু আছে। সমাজ में কেন, একটা অণুতে 2টো, তাহলে 4টে অণুতে কত হয়, 8টা পরমাণু হয়েছে। তোমাকে এরকম বলতে পারতো যে 8 মোল হাইড্রোজেন, এক্ষেত্রে
কত অণুর সংখ্যা কত, এমনি বলে দিতে পারতে যে আর 1 মোলে কত থাকে 6 Na সংখ্যক, 8 মোলে কত হবে 8 Na সংখ্যক, লাস্টে গুণ করে দিলে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন, দেখো ওই প্যাটার্নের কোশ্চেন আমরা করে ফেলেছি, এবার একটা নেক্সট প্যাটার্ন, মানে এই ধরনের একটা প্যাটার্ন হয়, সেই ধরনের কোশ্চেন করব। বলছে 24.5 KClO3 কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ O2 পাওয়া যায়, মানে KClO3 কে, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তুমি অক্সিজেন পাবে। কত পরিমাণ পাবে না, এই পরিমাণের জন্য যতটা উৎপন্ন হবে, সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে কত পরিমাণ KNO3 কে উত্তপ্ত করতে হবে। বাকি তোমার দেওয়া আছে। Cl দেখো এগুলো ফ্র্যাকশনে আছে, মানে ডেফিনাইটলি 35.5 আছে, তাহলে 2Cl তোমার লাগবেই কোথাও, না তো Cl2 তৈরি হবে, নিয়ম এটা, নাহলে রাউন্ড ফিগারে আসবে না। আর মাধ্যমিক পরীক্ষায় এরকম একটু লেন্দি আছে, কপাল খারাপ হলে এগুলো আসতে পারে। তার মানে দুটো প্রসেস করতে হবে। প্রথম KCl এর জন্য দেখো KClO3 একে তুমি তাপ দিয়েছো, কি কি উৎপন্ন হবে, KCl প্লাস অক্সিজেন। ব্যালেন্স করো, KCl রেডি হয়ে গেছে, তারপর এখানে 2 দিতে হবে, আর এখানে 3 দিতে হবে, আর এখানে 2, 6টা KCl দুটো, KCl দুটো মিলে গেছে। তাহলে এইখান থেকে KCl এর তুমি হিসেব করো 2 ইন্টু কে কত, কে হচ্ছে 39 প্লাস 35.5 প্লাস 3 ইন্টু 16, এটা তোমার আসবে হচ্ছে 48 আর 9 48 আর 57 57 আর 30 87 87 87 5 92 122.5 122.5 মানে হচ্ছে 245 245 গ্রাম। সেখান থেকে অক্সিজেনটা দেখতে হবে 3 ইন্টু 2 ইন্টু 16 32 3 32 96 গ্রাম। তাহলে 245 হয় 96, একে কত, তুমি ডাইরেক্ট এখান থেকে, আমি তো ডাইরেক্ট করছি, তোমরা এটা লিখতে হবে তোমাদের। তাহলে 1 গ্রামে কত হবে 96/245 অ্যান্ড 24.5 এ কত 96 ইন্টু 2.45, এই 24.5 ছিল, this is 24.5/245, this is 10, so it is 9.6 গ্রাম। কত অক্সিজেন তৈরি হবে 9.6 গ্রাম। এবার দ্বিতীয়টাতে দাও KNO3, তাকে তুমি তাপ দিচ্ছ, তৈরি হবে তো অক্সিজেন CO তৈরি হবে, প্লাস আর কি তৈরি হবে KNO2। এখন যদি এখানে KNO2 করো, তার মানে এখানে 2 দিতে হবে, এখানে 3টে আছে, এখানে 4টে হয়ে গেছে, তার মানে 2 দাও, 2 দিলে এখানে 2 দাও, 2KN মিলে গেল, 6টা 4টে 2, ঠিক আছে একদম। এখন অক্সিজেন কত হয় আমরা জানি 2 ইন্টু 16, তার মানে 32 গ্রাম। আর এইটা কত 2 ইন্টু কে হচ্ছে 39, এন হচ্ছে 14, আর অক্সিজেন হচ্ছে 3 ইন্টু 16, তাহলে তোমার এটা আসবে হচ্ছে 48 52 62, 62 নয় 71, 71 মানে 101 202, তাহলে 32 গ্রাম অক্সিজেন তৈরি করতে লাগে 202 গ্রাম KNO2। কত দরকার এততে, একে কত 202/32 আর 9.6 এ কত, সেটাই তো বলেছি যে কত, যে অক্সিজেন পেলে এখান থেকে তো এই অক্সিজেনই পেয়েছি, সেইটা তৈরি করতে হবে। 202 ইন্টু 9.6/32, এটা কাটাকুটি গেলে হবে তোমার 32 3 96, এখানে একটা 10 করে দাও তাহলেই হবে, তাহলে এটা তোমার হবে 606 একটার পর দশমিক এত গ্রাম। এটা 32 3 96, পয়েন্টটা তুলে নিয়ে গিয়ে, এই পয়েন্টটা তুলেছি নাও খুশি, 10 নিয়ে এসছি,
60.6 গ্রাম KNO3 দরকার। এই ছিল, এত সোজা সোজা অঙ্ক দেয়। হ্যাঁ, এটা একটু লেন্দি, দুটো প্রসেস করতে হচ্ছে, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। এই রকম ধরনের কোশ্চেন তোমাকে দেবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হয় শুদ্ধ অশুদ্ধ, এই যে এখানে লিখেছি না, এইটা বিশুদ্ধ সঙ্গে বিক্রিয়া হয়, কোনোদিন অশুদ্ধর সঙ্গে বিক্রিয়া হয় না, বিশুদ্ধর সঙ্গে বিক্রিয়া হয়, সেইটা অনুযায়ী তুমি অশুদ্ধ ধরতে পারো, কিংবা অশুদ্ধ থেকে বিশুদ্ধ বার করে করতে পারো। চলো সেই লেভেলের কোশ্চেন একটা দেখবো, দেখে না ওটা ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেনে দেখি। দেখো, যেটা বলছিলাম যে অশুদ্ধ বিশুদ্ধ, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। আচ্ছা, তার মানে 100 গ্রাম যদি তুমি জিঙ্ক নাও, অশুদ্ধ জিঙ্ক নাও, তার মধ্যে বিশুদ্ধ কত? 65 গ্রাম হিসেব বলছে। এরূপ 50 গ্রাম জিঙ্কের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? জেডেনটা তোমাকে বলে দিয়েছে কত আণবিক ভর। তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে আমার 35% অশুদ্ধি মানে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কে, জেডেন লিখে দিচ্ছে, জেডেনে বিশুদ্ধ জেডেন কত? 65 গ্রাম। হিসেব তো তাই বলছে 35। অবিশুদ্ধ কত? অশুদ্ধি কত আছে? 35%। মানে 100 গ্রাম অশুদ্ধ জিঙ্কে কত? বিশুদ্ধ জিঙ্ক কত? 65 গ্রাম। তাহলে 1 গ্রাম অশুদ্ধ জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক কত আছে? 65/100। 50 গ্রামে এরকম দিয়েছে, এরূপ কত? 50 গ্রাম। তাহলে 50 গ্রামে কত বার করে ফেলো? 65 × 50/10, এই 100 কাটলো, 5 × 2 = 10, তার মানে এটা হবে 32.5 গ্রাম। এবার তোমাকে কি বলেছে? জেডেন এর সঙ্গে বিক্রিয়া ঘটাও। চলো এইখানে করো। জেডেন প্লাস H2SO4 কি তৈরি হবে? ZnSO4 প্লাস H2। তাহলে জেডেন কত? 65, তাই তো, গ্রাম। আর H2 কত? 2 × 1, তার মানে 2 গ্রাম। এগুলো কিসে হয় বলেছিলাম? বিশুদ্ধতে। আমি বিশুদ্ধ বার করে রেখে দিয়েছি। তাহলে 65 গ্রামে তৈরি হয় কত? 2 গ্রাম। তাহলে 1 গ্রামে কত হবে? 2/65 গ্রাম, সরি 2/5। আর 32.5 গ্রামে কত হবে? 2 × 32.5/65, পুরো কেটে যাবে, দিয়ে 1 গ্রাম। কত গ্রাম তৈরি হবে? 1 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে। এখন এইখান থেকে আরেকটা কোশ্চেন তোমাকে এইখান থেকে দিতে পারতো, যে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হয়? 22.4 লিটার। 1 গ্রামের কত? 22.4/2, 11.2 লিটার। এরকম দিতে পারতো, উৎপন্ন হাইড্রোজেনের অণুর সংখ্যা কত? 2 গ্রামে কত হয়? 2 গ্রাম মানে তো 1 মোল গো, 1 মোলে মানে কত? Na সংখ্যক। তাহলে 1 গ্রামে কত হবে? Na/2, তার মানে 6.022 × 10⁻22/2। তাহলে এটা আসবে তোমার 3.011 × 10⁻22T। কি দেবে? দিক না, তুমি এইখান থেকে আগে বিশুদ্ধটা বার করে ফেলো, ব্যাস, কাজ তোমার শেষ। যখনই অবিশুদ্ধ দেখবে তো কি বার করবে? বিশুদ্ধ কত আছে, যত গ্রাম দিচ্ছে তত বিশুদ্ধতে কত আছে, তত গ্রামে বিশুদ্ধ কত আছে, ব্যাস এইটুকুনি। আর একটা প্যাটার্ন হয়, সেটা হচ্ছে আণবিক ভর আর বাষ্প ঘনত্ব দিয়ে অঙ্ক। ওটার একটা অঙ্ক করব, চলো দেখি। দেখো, এনটিপি আর এসটিপি এখানে একই ধরে নেবে। এনটিপিতে 2.24 লিটার একটি গ্যাসের ভর এত গ্রাম। গ্যাসটির আণবিক ভর, বাষ্প ঘনত্ব, প্রমাণ ঘনত্ব।
তিনটে জিনিস বার করতে হবে। স্যার 2.24 লিটার এর ভর কত? মানে 2.24 লিটার আয়তনের ভর কত হয়েছে? তোমাকে কত বলেছে? 3.17 গ্রাম। আচ্ছা স্যার, আণবিক ভর মানে আমরা এইমাত্র দেখলাম না, আণবিক ভর যত হয় তার আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে কি 22.4 লিটারে যেটা হবে আয়তনের যেটা ভর হবে সেটাই কি আণবিক ভর? একদম তাই। তুমি তো এই দেখলে 44 গ্রাম CO2-র আয়তন কত হচ্ছিল? 22.4 লিটার। তাহলে আমি তো ঘুরিয়ে এরকম ভাবতে পারি 22.4 লিটারে যে ভর হবে সেটাই তার আণবিক ভর। বোঝো, মাথা কাটাও। 22.4 লিটারে যত ভর হবে যে কোনো গ্যাসে সেটাই তার কি আণবিক ভর। তাহলে এইখান থেকে 1 লিটারে কত? 3.17 বাই 2.24 গ্রাম পার লিটার। দরকার নেই কিছু দিতে হবে। 22.4 লিটারে কত হবে? 3.17 ইন্টু 22.4 বাই 2.24, মানে এটা দিয়ে এটা কাটলে 10, 31.4 গ্রাম। তার মানে তোমার বেরিয়ে গেল আণবিক ভর, বেরিয়ে গেল কত? গ্যাসটার আণবিক ভর হচ্ছে 31.4 গ্রাম। এখন আমরা কি জানি বাষ্প ঘনত্ব কি হয়? বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2, তাহলে 31.4 বাই 2 গ্রাম পার লিটার। বাষ্প ঘনত্বের এটাই ছিল, সরি, বাষ্প ঘনত্ব এককবিহীন ছিল। কেন? বাষ্প ঘনত্ব ছিল এককবিহীন। তার মানে এটা হবে হচ্ছে 2 পয়েন্ট, এটা হবে হচ্ছে 15, তো 15.5, 15.7 হবে, 15.7, 15.7। এখন প্রমাণ ঘনত্ব কত হয়? আমরা কি জানতাম বলতো? বাষ্প ঘনত্ব সমান গ্যাসের ভর। গ্যাসের ভর কত বেরিয়েছে? আচ্ছা, এরকমও তো ভাবতে পারি, প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম পার লিটার। এটাই তো ছিল বাষ্প ঘনত্ব সমান প্রমাণ ঘনত্ব বাই এটা হতো, বাষ্প ঘনত্ব সমান প্রমাণ ঘনত্ব বাই এটা হতো, মনে রাখবে তুমি এটা। তাহলে এইখান থেকে বাষ্প ঘনত্ব তোমার কত বেরিয়েছে? 15.7 ইন্টু 0.089 গ্রাম পার লিটার। মানে এটা 1-এর একটু কম আছে, 15-এর একটু বেশি, ওই 14 মতন হবে, নিয়ার অ্যাবাউট ওই 14 মতন হবে, 14 গ্রাম পার লিটার। আমার এক্সাক্ট এখানে ক্যালকুলেশন করা সম্ভব নয়, ওই নিয়ার অ্যাবাউট 14 বা 14 পয়েন্ট সামথিং এরকম হবে। এই ছিল এরকম একটা অঙ্ক, 1 + 1 + 1 3, এরকম একটা অঙ্ক দিতে পারে। চলো আর একটা হতে পারে ওই m = 2d দিয়ে, ওগুলো একদম ইজি। এই অঙ্ক হতে পারে, ভালো করে অঙ্ক করো, কিচ্ছু নেই, একদম সোজা জিনিস, একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করো। এরপর যদি কোনো নিউমেরিক্যালস তোমার আটকে যায় তুমি কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য আছেন, নিশ্চয়ই করে দেবো। আর বেশি কিছু বলবো না, পড়াশোনা করে যাও, সামনেই পরীক্ষা, একদম ফাটিয়ে পড়াশোনা করে যাও, কোনো ভয় পাবে না, ভয় না পেয়ে নিজের মতন করে পড়াশোনা করে যাও, শেখার জন্য তো পড়ছো, ব্যাস ভালো করে একটু প্র্যাকটিস করো, ভালো মার্কস আসবে। চলো খুব ভালো করে পড়াশোনা করো, অল দ্য ভেরি বেস্ট, টাটা।